আজকের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। মুক্তিযুদ্ধের ভিতের উপর দাঁড়িয়ে আছে আমাদের মঞ্চনাটক। সময়ের পরিক্রমায় অন্যান্য বিনোদন মাধ্যম বহু বাণিজ্যিকতায় জড়িয়ে পড়লেও ইতিহাস, ঐতিহ্য, অন্বেষা আর রাজনীতি সংগ্রামের আয়না হয়ে থেকেছে আমাদের মঞ্চের উপাখ্যান। তবে ইদানিং অনেকে টেলিভিশন বা চলচ্চিত্রে পা রাখা শিক্ষালয় হিসেবে কাজে লাগাচ্ছেন মঞ্চকে। সরকারি প্রণোদনা এবং বেসরকারি সহায়তার আশা নিয়ে চলছে অনেক থিয়েটার গ্রুপ। তবে পাশাপাশি আশার গল্পও কম নেই। আজকের বাংলাদেশে এসব নিয়ে আলোচনা করব আমরা, খুঁজব কিছু প্রশ্ন উত্তর। স্বাধীনতার পরে স্বাধীনতা উত্তরকালের তুলনায় কি পরিবর্তন এসেছে এখানকার মঞ্চনাটকে? ভালোবাসার মঞ্চ আর পেশাদারিত্বের মঞ্চের মধ্যে সংঘাত রয়েছে কতটা? টেলিভিশনের দাপটের মুখে এখন কিভাবে চলছে মঞ্চ? খ্যাতি আর অর্থের নেশা কতটা দূরে রাখতে পারছেন এখনকার অভিনয় শিল্পীরা? জানিয়ে রেখে আজকে বাংলাদেশ আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম AKBU লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbu@independent24.tv এই ঠিকানায়। লিখতে পারেন ফেসবুক ও টুইটারে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন মঞ্চের 3 পুরোধা নাট্য ব্যক্তিত্ব, জনাব মামুনুর রশিদ, সারা জাকের এবং জনাব লিয়াকত আলী লাকী। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো রাজশাহী থেকে নাট্যকার, নির্দেশক ও অভিনেতা আহসান কবির লিটন, চট্টগ্রাম তির্যক নাট্য দলের অধিকর্তা অভিনেতা আহমেদ ইকবাল হায়দার এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সাথে। স্বাগত আপনাদেরও। মামুন ভাই, আমি আমাদের যে এই অনুষ্ঠানটিতে একটি গবেষণা দল আছে, তারা আজকে সারা দিনে যে গবেষণা কর্ম হচ্ছে এটার একটি সার সংক্ষেপ হচ্ছে অনেকটা এরকম যে এখন দেখা যাচ্ছে মঞ্চ নাটক হচ্ছে অনেকটা অভিনয় শেখা ও চর্চার জায়গা। এটা পাঠ শেষে মানে অনেকটা পাঠশালার মতো বেশিরভাগ অভিনেতাই নাটক, চলচ্চিত্র, মডেলিং এবং আরো অনেক কিছুর দিকে ঝুঁকে পড়ছেন, মঞ্চে আর পরে ফিরছেন না। মঞ্চ কি মানে একটি বিনোদনমূলক গণমাধ্যম হিসেবে তার আবেদন হারিয়েছে কিনা, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? প্রথম আপনার শেষ প্রশ্নের উত্তরটি আমি প্রথমে দিই যে মঞ্চ বিনোদনমূলক একটি মাধ্যম থেকে একেবারেই হারায়নি। এটি হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় কথা হলো যে এটা আমি খুব কোনো অন্যায় দেখি না এবং আমি মনেও করি না যে এটা করা উচিত নয়, যে টেলিভিশন থিয়েটারকে যদি তারা তাদের শিক্ষালয় হিসেবে ভাবে এবং পরবর্তীকালে অন্য মাধ্যমে কাজ করে, তাতে কোনো অসুবিধার কিছু নেই। এবং অনেক অভিনেতা অভিনেত্রী আমাদের এখান থেকে শিখে গিয়ে মিডিয়াতে কাজ করছে। আমি নিজেও মিডিয়াতে কাজ করি, মানে টেলিভিশন, হ্যাঁ টেলিভিশনে কাজ করি। কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একেবারেই মঞ্চ থেকে দূরে সরে যাওয়া। এবং এটা কিন্তু পারা সম্ভব, যে নাটক করেও মঞ্চে নাটক করেও কিন্তু এই মিডিয়াতে কাজ করা যায়। কিন্তু আজকে তারপরেও আমরা দেখছি যেটা সারা দেশে এবং ঢাকা শহরেও যেটা দেখছি, যে বিপুল পরিমাণ ছেলে মেয়ে কিন্তু এখনো মঞ্চ নাটকে আসছে, তারা প্রশিক্ষণ নিচ্ছে এবং অনেকেই খুব আগ্রহ সহকারে মঞ্চ নাটকের সঙ্গে কাজও করছে। তবে এটা সত্যি কথা যে আমরা অনেক অভিনেতা অভিনেত্রীকে হারিয়েছি, যারা একবার ওখানে চলে গিয়ে আর হয়তো ফিরে আসে না। এবং সেখানে অর্থের বিষয়টা তো জড়িত আছেই। মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তার সঙ্গে পত্র পত্রিকা সবকিছু মিলিয়ে তার খ্যাতি, তার প্রচার এবং অর্থ তো অবশ্যই যুক্ত আছে। কিন্তু সেইখানে তো আমরা মঞ্চ নাটক থেকে একটি পয়সাও কোনো অভিনেতা অভিনেত্রীকে দিতে পারছি না এখন পর্যন্ত। কাজে সেইটা যারা একেবারেই ফিরছে না, একেবারেই মঞ্চের দিকে পারছে না, এটা একটা হচ্ছে সেটা হচ্ছে প্রধানত একজন অভিনেতা সে তো অভিনয় করতে চায়। এখন ধরুন যে আমাদের মঞ্চের যে অপ্রতুলতা, তাতে দেখা গেল যে সারা মাসে একটি ছেলে একদিন অভিনয় করার সুযোগ পেল। এটা কিন্তু একটা সত্যিকার অর্থে একটা বড় সমস্যা। কিন্তু এই ছেলেটি যখন নাকি মিডিয়াতে যাচ্ছে, টেলিভিশন মিডিয়াতে যাচ্ছে, তখন কিন্তু তার যদি একটা খ্যাতি এসে যায়, দেখা যাচ্ছে সে প্রতিদিন অভিনয় করছে, বা চলচ্চিত্রে যাচ্ছে সেখানে সে প্রতিদিন অভিনয় করার সুযোগ পাচ্ছে। এটা কিন্তু আমাদের একটা সংকট রয়ে গেছে। এবং আমরা যেটা দেখি অন্যান্য দেশে, যে মঞ্চনাটক সাংঘাতিকভাবে সাবসিডাইজড। আমার সরকার এখানে টাকা দেয়, স্পন্সররা টাকা দেয়, সেইভাবে তো চলে। রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি থেকে শুরু করে ব্রডওয়ের নাটক সবই কিন্তু এই স্পন্সরশিপের উপর চলে। টিকিট বিক্রির লব্ধ টাকা দিয়ে চলে না। আমাদের পাশের দেশ ভারতে, সেখানে একটা চমৎকার ব্যবস্থা করেছে, তারা স্যালারি গ্র্যান্ট দেয়। মঞ্চনাটকে যারা অভিনয় করে তাদের জন্য একটা বেতন দেয় এবং কেন্দ্রীয় সরকার, এবং সেই বেতন দিয়ে কিন্তু যে বেতনটি দেয় কয়েকটা গ্রেড থাকে, সেই গ্রেড অনুযায়ী কিন্তু সেই বেতন দিয়ে একজন লোকের চলে। পশ্চিমবঙ্গে হোক
মুম্বাইতে হোক বা দিল্লিতে হোক বা সাউথে হোক, এটা কিন্তু চলে। কাজেই এইখানে সেইরকম একটা ব্যবস্থা যদি আমরা করতে পারি যে আমরা মঞ্চ নাটকে যারা আসবে তাদের জন্য যে একটা মিনিমাম সাবসিস্টেন্সের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমরা মঞ্চে আরো অনেক প্রতিভাবান অভিনেতাকে ধরে রাখতে পারবো। আমরা সারা আপার কাছে একটু জানতে চাইবো যে 40 বছর পার হয়েছে স্বাধীনতার পরে, বা 40-41 বছর পার হয়েছে, এর মধ্যে হচ্ছে আমরা মঞ্চে যারা আসছে তাদের জন্য একটা নির্দিষ্ট সম্মানী বা একটি ভাতার কোনো ব্যবস্থা করতে পারছি না। এর পরেও কি আমরা পেশাদারিত্ব আশা করতে পারি তাদের কারো কাছ থেকে? মঞ্চে পেশাদারিত্ব মানে হওয়ার মতো এখনো অবস্থা তৈরি হয়নি। মানে যেটা মামুন ভাই বললেন যে সাবসিডি, একটা বিশাল ভাবে সাবসিডি দেওয়ার একটা প্রচলন থাকা উচিত। আর তারপরেও মঞ্চ নাটক মানে যেখানে মানে ডেভেলপড কান্ট্রিজে সেখানে ওরকমভাবে সাবসিডি দেয় যে একজন অভিনেতা চলতে পারে। কিন্তু আজকে যতটাই সাবসিডি দিক সরকার, যতটাই সাবসিডি, এমনভাবে এতটা সাবসিডি হবে না যে একটা ছেলে কিংবা একটা মেয়ে করে খেতে পারবে। মানে এটা পেশা হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই। পেশা হিসেবে নেওয়ার সুযোগ, আমি একটা কথা সবসময় বলি যে আমরা যদি কিছু সাহসী মানুষ এরকম একটা জায়গায় পৌঁছতে পারতাম যে আমরা বলতাম যে আমরা নাটক করেই মানে খাবো, এবং আমরা যেটা প্রথমে যখন আমরা যাত্রা শুরু করি তখন আমরা বলছি আমরা দর্শনের বিনিময়ে নিয়মিত নাটক করবো, মানে মাধ্যমটাকে নিয়মিত করা, মানে স্টেজ থিয়েটারটাকে। যদি এটা আমরা বলতাম যে আমরা নাটক করেই খাবো, যেমন যাত্রাপালা এক সময় হতো না, আমরা যদি টুরিং থিয়েটার করতাম এবং সারা মানে একটা মৌসুমে সব প্রত্যেকটা দিন অভিনয় করতাম, এটা অনেক বড় একটা মানে স্টেপ আমাদের নিতে হতো। আমি একটা কথা এই জায়গাটায় যদি আমরা সত্যিকার অর্থে শুধু মঞ্চ নাটক করে চলতে চাইতাম। একটা কথা যোগ করতে চাই আমি, সেটা হচ্ছে যে আমাদের নাটক পেশাদারিত্ব, অর্থনৈতিক যে পেশাদারিত্বের কথা বলি, যে একটা পেশার বিনিময়ে করা, সেটা না, কিন্তু আমাদের অ্যাপ্রোচটা কিন্তু খুব প্রফেশনাল। আজকে যদি আমাদের যে নাটকগুলো ঢাকার মঞ্চে চলছে বা বাইরে চলছে, সেই নাটকগুলি আপনি যদি দেখেন, তাহলে যারা পেশাগতভাবেই নাটক করে ইন্টারন্যাশনালি, আমি মনে করি যে তার সমকক্ষ একটা স্ট্যান্ডার্ড আমরা অর্জন করতে পেরেছি। আমরা এই প্রসঙ্গে আপনার কাছে আসবো। আমরা একটু লাকি ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি যে লাকি ভাই, আপনি তো এখন একটি খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আপনি এটিকে কিভাবে দেখছেন যে যে মিনিমাম যে একটি বেতন বলেন, ভাতা বলেন, যে এটি দেওয়া হচ্ছে না বা দেওয়া যাচ্ছে না, যে তার জন্য করে খাওয়াটা হচ্ছে না, নাটক করেই শুধু করে খাওয়াটা, এটাকে কিভাবে দেখছেন আপনি মঞ্চ নাটক করে? আমার কথাগুলো আসলে একই রকম হবে, কারণ আমরা তিনজনেই বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে, ওনারা দুজন ছিলেন, দুজনের চেয়ারম্যান ছিলেন, আমি বর্তমানে চেয়ারম্যান, এবং আমার সুযোগ হয়েছে যে দুজনের সঙ্গে সেক্রেটারি জেনারেল হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। আমাদের ভাবনাগুলি একই রকম হবে। যে কথাগুলি আমি বলতে চাই সেটি হলো যে 70-এর দশকে কিন্তু আমরা এই কথাগুলো আলাপ করতে আমাদের হয়নি, বা 80-র দশকে হয়নি। 40 বছর পরে সঙ্গত কারণেই এই প্রশ্নগুলি উঠে আসছে। আপনি প্রশ্ন করছেন যে এটা আসলে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে জটিলতাগুলি কোথায় এবং এটা আমরা কি ভাবছি। আমার যেটা মনে হয় যে মামুন ভাই যেটা বললেন, একটু ক্ষতি হচ্ছে। যারা মঞ্চে থেকে অবশ্যই একজন পেশা হিসাবে তো তাকে কিছু না কিছু করতে হবে, সে চাকরি করুক অথবা ব্যবসা করুক, সে মিডিয়াতে বিশেষ করে টেলিভিশন নাটকে সে অভিনয় করছে, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের যে জায়গাটা সংকট হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জো নেই, যে যাকে তৈরি করা হচ্ছে, আমরা একটা মাইন্ডসেট হয়ে গেছিল যে 70-এর দশকে যাদেরকে পেয়েছি আমরা তাদেরকে 2-3 দশক ধরে আমরা তাদেরকে পেয়েছি, বা আমরা যারা আছি প্রায় 40 বছর, 4টি দশক আমরা পার করেছি। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কিন্তু গ্রুপগুলির যে সংকটটা পড়ছে, যে একটা অভিনেতা তৈরি হচ্ছে, মঞ্চে তাকে আর সেভাবে পাওয়া যাচ্ছে না। তো সেটি একটি বিষয়। সঙ্গত কারণে আমি মনে করি যে পেশা হিসেবে এখন নাটককে দেখার একেবারেই উপযুক্ত সময় এবং ভাবতেই হবে। আর মামুন ভাই যেটা বললেন, আমাদের নাটক দেখে কিন্তু আন্তর্জাতিক যখন উৎসব হয়, ওনারা থিয়েটার বিশেষজ্ঞরা বলেন যে এটা তো প্রফেশনাল অ্যামেচার, মানে অ্যামেচার বলছি কিন্তু আসলে এটার ভিতরে একটা তারা প্রফেশনালিজম খুঁজে তারা পায়। তো সেই দিক থেকে মামুন ভাই যে কথাটা একটু আভাস দিল, আমার মনে হয় যে সরকারি সহযোগিতা প্রয়োজন আছে। কারণ এই
এক সময় আমাদের জাতীয় নাট্যশালা ছিল না, এক সময় অভিনয় নিয়ন্ত্রণ আইন নিয়ে আমরা লড়াই কিন্তু করেছি। সরকারি সহযোগিতা তো যে কোনো বিষয়ের উপর থাকতে হলে তা নিয়ে নাগরিকের বা জনগণের সেই পরিমাণ আগ্রহটাও থাকা প্রয়োজন, সেইটা কি আছে যথেষ্ট পরিমাণে বলে আপনি মনে করেন? এটা খুব খুব সুন্দর প্রশ্ন করেছেন। ধরুন আমি এই মুহূর্তে মনে পড়ছে তুরস্কের কথা। তুরস্কে জেনে আমি আশ্চর্য হয়েছি, সেখানে 8,000 থিয়েটার দল, সেটা সাবসিডাইজড। কিন্তু ওরা কি শুধু এই নাটক করে চলতে পারে? তার- সেটাও কিন্তু একটা বড় হ্যাঁ, প্রশ্ন। চলতে পারছে। না সারাপা, আপনি দেখেন, আপনি মামুন ভাই ব্রডওয়ে থিয়েটারের কথা বলছিলেন, ব্রডওয়েতে যারা নাটক করে তারা কমার্শিয়ালি করে। না, কমার্শিয়ালি করে। এবং আমি যদি পশ্চিমবঙ্গের কথাও বলি, তারা কিন্তু নাটক করে চলে, এরকম অনেক জায়গা আছে। হ্যাঁ, আমরা নাটক করে কিন্তু চলতে চলে, চাই, নাটক করে মঞ্চ কিন্তু নাটক করে চলে। চলে। কিন্তু মঞ্চ নাটক করে চলতে হলে আমি যেটা জানতে চেয়েছিলাম লাকি ভাইয়ের কাছে, এই প্রশ্নটি মানে আমাদের জীবনে বা নাগরিক জীবনে বা আমাদের 16 কোটি মানুষের জীবনে মঞ্চ নাটকের ভূমিকাটা কি আসলে, বা মঞ্চ নাটক আমি কেন দেখবো? আমি আসলে বিষয়গুলি নিয়ে আমি একটু খুব- খুব very good question. আজকে আমি দেখতেছিলাম খুবই লাকি ভালো ভাই, প্রশ্ন। শেষ করে আমি বলতে পারি যে আমাদের মঞ্চ নাটক নিয়ে আজকে আমি দেখছিলাম যে আমাদের মঞ্চ নাটকের বিষয়গুলি কি। আমাদের মঞ্চ নাটকের বিষয়গুলি আটকে থাকছে হচ্ছে মুক্তিযুদ্ধ, লোক ঐতিহ্য, অতীত, বর্তমান, রাজনীতি, তাও খুব দূর থেকে দেখা, এবং বেশিরভাগ সময় গত কিছুদিন ধরে এটা খুব বেশি পৌরাণিক কাহিনীগুলির একটা উপস্থাপন, Narrative. নাগরিক সমাজ, বর্তমান জীবনের বিভিন্ন টানাপোড়েন। আমি যদি জেনারেলাইজ করি তাহলে বলতে পারবো যে একটু অনুপস্থিত। লাকি ভাই যদি একটু বলেন স্যার আপনার কাছে। না, কিন্তু আমি কিন্তু এটা বলবো যে আমাদের যে বিষয়বস্তুগুলি এসছে আমাদের নাটকে, এটা কিন্তু ইউনিভার্সাল। বিষয়বস্তুর আমাদের জন্য যে নিজস্ব লোকে যেমন দেখছে ঐতিহ্য না আছে, নাটক, তার বাইরে কিন্তু ইন্টারন্যাশনাল যত আন্তর্জাতিক সমস্ত প্রবাহ কিন্তু আমাদের ভিতরে এখানে প্রবাহিত হয়েছে। আপনি যেটা বলছেন যে আমি জানি না মামুন ভাই, বিষয়বস্তুর জন্য যে নাটক দেখছে না, এটা হ্যাঁ, সেটি আমি নয়। মনে করি না। আমাদের মানে নাগরিক জীবনটা এমন হয়ে গেছে যে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসে টিকিট কিনে সময় মতো হলে প্রবেশ করতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন। লন্ডন সিটিতে একই রাতে 100টা জায়গায় নাটক হচ্ছে। জি, এই প্রশ্নটা যদি করি যে আমাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তেই বা আসতে হবে কেন? যদি আমাদের নাগরিক আগ্রহ থাকতো, উত্তরায় মিরপুরে তো ছিল, মিরপুরে একটা বন্ধ করা হয়েছে। মিরপুরের টাউন হলে নাটক, অনেক জনপ্রিয় নাটক ছিল মিরপুরে, কিন্তু মিরপুরে সেটা এখন আর কিছু হচ্ছে না। তো মানে তো জায়গাগুলো তো এটা বন্ধ কিন্তু- করা এটা হচ্ছে কি এটা যে- কিন্তু নাট্যকর্মীদের আগ্রহের কারণে না, বা দর্শক যে চাইছে না তা না। এটা কোনো না কোনো কারণে ওই এটা সিটি কর্পোরেশনের মধ্যে ছিল, কোনো না কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেছে। এখন মানে বিষয়গুলো কি দাঁড়ায় দেখেন, সূত্রাপুরে একটা মঞ্চ হলো, জহির রাহান মঞ্চ নাম দিলাম, সেখানে আমরা উৎসব করলাম, সবকিছু হলো, কিন্তু সেখানে কোনো পরিবেশ তৈরি হলো না। মহানগর মঞ্চ হলো একটা, সেই মঞ্চটার যে নির্মাণ শৈলী, এটা অভিনয় উপযোগী নয়, হ্যাঁ, ওখানে আওয়াজের সমস্যা অভিনয় ছিল। উপযোগী নয়, Sound কিন্তু এর প্রচুর সমস্যা। টাকা খরচ করা হয়েছে। তো এইগুলো কিন্তু আপনি যে আগের যে প্রশ্ন করেছেন, এটা আমি মনে করি যেটা খুব আলোচনার যে নাগরিক আগ্রহ আছে কিনা। আমার মনে হয় এই বিনোদনগুলো আমরা যখন প্রথম 70-এর দিকে নাটক করতাম, যে বিনোদনের একটু অভাব ছিল, আর নাটকটা একটা জাগরণ তৈরি করেছিল, যে কারণে মানুষ কাতারে এসে নাটক দেখতো। ওনার যে প্রশ্নটা, কিন্তু এখন আর বিনোদনের সাথে বিনোদন কম্পিট করছে। আমি না মনে সেটা করছি। না, সেটা তো সারা পৃথিবীতেই করছে। সারা পৃথিবীতে। ব্রডওয়েতে তো ওর কাছে হলিউড আছে অপশন হিসাবে, আরো 10টা টিভি সিরিয়াল আছে, বাস্কেটবল খেলা আছে, বেসবল লিগ আছে, ও তো ব্রডওয়ে থেকে নাটক না, দেখছে। সেটা আমাদের, আমি জানি না, এটা আমাদের একদম বিশেষ বাংলাদেশের একটা ব্যাপার। মানে আমি একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো, এই প্রচলনটাও তো উঠে গেছে। এটা তো আপনি মানেন নাকি? আমার মনে হয় যে আমরা প্রশ্নের কাছাকাছি আছি। থিয়েটারেও আমরা যে নাটক দর্শককে টেনে আনতে পারবো, এই জায়গাটা আসছে দর্শক, কিন্তু না এটা একেবারেই ঠিক নয়। দর্শক আসছে, তা নাহলে শিল্পকলা একাডেমির মধ্যে এখন এই কমপ্লেক্সের মধ্যে 3টি হল আছে, 3টা হলেই প্রতিদিন নাটক হচ্ছে। তার মানে নাগরিক আগ্রহের অভাব আছে বলে আমি মনে করি না। ঢাকার বাইরে যেমন চট্টগ্রামে টিআইসি আছে, এখন ঢাকার বাইরের সংকটটা অন্য ধরনের সংকট দেখা দিয়েছে। ঢাকার বাইরে যে আমাদের যখন নাটকের একটা ঢেউ শুরু হলো বাংলাদেশের 70-এর দশক 72 সাল থেকে, তারপরে কিন্তু ঢাকার বাইরে এটা ছড়িয়ে গেল। কিন্তু 90-এর দশক থেকে দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে যে থিয়েটার দলগুলো, তারা কিন্তু রেগুলারলি এবং নিয়মিতভাবে আগের মতো নাটক করতে পারছে না, নাগরিক আগ্রহ থাকা সত্ত্বেও। আমরা যখন ঢাকার থেকে কোনো ঢাকার বাইরে যে থিয়েটার দলগুলো, তারা কিন্তু রেগুলারলি এবং নিয়মিতভাবে আগের মতো নাটক করতে পারছে না, নাগরিক আগ্রহ থাকা সত্ত্বেও। আমরা যখন ঢাকার থেকে কোনো একটি ঢাকার বাইরে জেলা শহরে নাটক করতে চাই, তখন কিন্তু মানুষের মধ্যে বিপুল আগ্রহ সৃষ্টি হয়, বিপুল সংখ্যক দর্শক কিন্তু সেই নাটক দেখতে আসে। এটা কিন্তু সত্যি কথা। আমরা একটু ঢাকার বাইরে কথা বলবো, তার আগে আমাদের একজন দর্শক, সেটা লাকি ভাই এবং মামুন ভাই, সারা আপা তিনজনই যে কথা বলছেন সেটার অনেকটা
প্রতিধ্বনি করেছেন তিনি ফারজানা। তিনি বলছেন যে সকল মঞ্চনাটক 7টার সময় কেন হয়, 5টার সময় কেন হয় না। আসলে বিষয়বস্তু হচ্ছে 7টা থেকে 9টা পর্যন্ত নাটক দেখে হয়তো বাসায় ফেরাটা এটা একটা রিয়েল একটা সমস্যার মধ্যে উনি পড়েন। আমরা রাজশাহী থেকে আহসান কবির লিটনের সঙ্গে কথা বলছি। আহসান কবির লিটন, রাজশাহীতে মঞ্চনাটক চর্চার বা মঞ্চনাটকের বর্তমান অবস্থা আমাদেরকে একটু জানান। বলার অপেক্ষা রাখে না যে ঢাকার বাইরে সমগ্র দেশেই মঞ্চনাটকের কিছুটা সংকট আছে। দর্শক এবং কর্মী দুটোর ক্ষেত্রেই সংকট আমরা দেখতে পাই। তবে এটি কেন, সেটি মঞ্চনাটক কি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না, কিংবা এটা কি পিছিয়ে পড়ছে, এই সকল কি কারণ আমরা রাজশাহীতে বসেই অনুধাবন করে কিন্তু বিগত 2 বছর ধরে আমরা রাজশাহীতে মেয়র নাট্য উৎসবের উদ্যোগ গ্রহণ করলাম। আমাদের মেয়র মহোদয় দুটো পরপর বছর যখন নাট্য উৎসব করলেন, সেখানে আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম, যেটা আমাদের নাটকে 200 জন দর্শক হয় কিনা সন্দেহ, সেখানে মেডিকেল অডিটোরিয়ামে 1200 জন দর্শক, নিচতলা দোতলা, 7 দিন পরপর পরিপূর্ণ ছিল, দর্শকে ভরা। আমার মনে হয় মামুন ভাই বসে আছেন, উনিও রাজ্যের এই সম্পর্কে জানেন বিষয়টি। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে দর্শক কিন্তু এখানে সংকট বা সমস্যা না। তাহলে সমস্যাটা কোথায়? আমরা নাটকটা যখন প্রদর্শন করতে 7 দিনে দেখলাম, সেখানে আরেকটা জিনিস দেখলাম যে এমন কিছু শ্রেণীর দর্শক সেখানে আসলো যারা সহজে আসতো না। অর্থাৎ ভালো একটা মঞ্চ তো মফস্বল শহর বা রাজশাহী শহর এগুলোতে নেই। মেডিকেল অডিটোরিয়ামের যে ভাড়া প্রায় 16,000 টাকা, সেটি আমাদের পক্ষে তো সবসময় সম্ভব না। ফলে তার সাথে পাশাপাশি যেটা রয়েছে, ঢাকার নাটকের মান আর বাইরের জেলাগুলো নাটকের মানের মধ্যে একটা পার্থক্য গড়ে উঠছে। জনাব লিটন, রাজশাহীতে শিল্পকলা কেন্দ্রের কি অবস্থা? জনাব লিটন, রাজশাহীতে শিল্পকলা কেন্দ্রের কি অবস্থা? শিল্পকলা কেন্দ্রে নাটক করা সম্ভব হয় না? শিল্পকলাতে নাটক করার মতো কোনো পরিবেশই নাই। সেখানে সাউন্ড সিস্টেম, নাটক বললে দর্শক শুনতে পাবে না। তাহলে আমাদের জনাব লিটন, আপনাকে ধন্যবাদ। আমরা একটু লাকি ভাইয়ের কাছে জানতে চাইবো যে লাকি ভাই, রাজশাহীতে শিল্পকলা এই অবস্থা কেন, বা এটা কি ঠিক কিনা যে মানে নাটক করার কোনো অবস্থাই নাই? শিল্পকলা একাডেমি গঠিত হয়েছে 38 বছর আগে। আমি দায়িত্ব নিয়ে কথা বলতে হবে গত 1 বছরে। আমি এই দর্শকের সঙ্গে এই শিল্পকলা একাডেমিতে রাজশাহীতে আসলে শহরের বাইরে, এবং শিল্পকলা একাডেমি যতগুলি গঠিত হয়েছে, আমি কষ্টের সাথে দুঃখের সাথে বলতে চাই, যারা ইঞ্জিনিয়ার সাহেবরা ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, তাদেরকে একটা সময় পরবর্তী প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে কেন অ্যাকোস্টিক সংকট এখানে নিয়ে তারা এই মঞ্চটি করলেন। আমরা একটা প্রকল্প দিয়েছি সরকারের কাছে যে এই অবিলম্বে, সেটি পরিকল্পনা কমিশনে আছে, যে প্রত্যেকটি মঞ্চ অ্যাকোস্টিক্স এটা করতে হবে, এবং লাইট সাউন্ড সিস্টেমকে ডেভেলপ করতে হবে, এবং সেখানে একটা জেনারেটর দিতে হবে। কিছু কিছু জায়গায় আমরা এয়ার কন্ডিশন, আমি নাটকের লোক না লাকি ভাই, কিন্তু এই বেসিকগুলি আমিও জানি। যারা এটা ইঞ্জিনিয়ার বানাইছেন সেটা তারা জানতেন না, মানে কিভাবে এই অজ্ঞানতাটা অর্জন করতে পারলেন? মানে এটা তো কঠিন মনে হচ্ছে আমার। এটা হলো একটা পিকুলার একটা সিস্টেমে এই সব সরকারি মানে প্রতিগুলি আমাদের স্থাপনাগুলো হয়। তো সেখানে অ্যাকোস্টিক শব্দগুলি হয়তো সাম্প্রতিককালে এই ইঞ্জিনিয়ার সাহেবরা জানছেন। ইতিমধ্যে 44টি মঞ্চ নির্মাণ হয়ে গেছে, এবং সেখানে যে কথাটি বললো যে কথা শোনা যাচ্ছে না, সেই সব মঞ্চগুলিতে কি হয়? বিয়ের দাওয়াত হলো? সেগুলো হয় না, সেগুলো হয় না, মানে সেগুলো হয় না। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাটকও কখনো কোথাও কোথাও অনেক জায়গায় হচ্ছে। যেমন চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমি যেটা রয়েছে, সেখানে নাটক হচ্ছে। এইটা আরো পুরনো একটা ঐতিহ্যের। তো যে বিষয়টি যেটা মামুন ভাই বলছেন, সত্যিকার অর্থে আসলে মঞ্চ যদি মানে আসলে সংশ্লিষ্ট সকলকে, সরকারের একটি ভাবনা তো থাকতেই হবে যে যদি বিশ্ব যেখানে বলে যে এ নেশন ইজ নোন বাই ইটস থিয়েটার, এটা কিউবাতে মনে করে যে একটা মানুষের তার যে যদি অধিকারগুলি আছে, তার সঙ্গে তার শিল্পের সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার বিনোদনের অধিকার। সন্ধ্যার পরে তার বিনোদনের জন্য অনেক ব্যবস্থা সেখানে রয়েছে। আমরা কমিউনিস্ট কান্ট্রিগুলিতে দেখেছি যে সন্ধ্যার পরে রিক্রিয়েশন সেন্টার থেকে শুরু করে তার থিয়েটার ফেস্টিভ্যাল, কালচারাল ফেস্টিভ্যাল, ফিল্ম ফেস্টিভ্যাল, এগুলো আসলে আরো গভীরভাবে ভাবতে হবে। লাকি ভাই, আমি একটু আপনাকে মানে একটু জানতে চাই যে আপনি যদি ধরে নেই আপনি আর 2 বছর বা 3 বছর, 5 বছর, 10 বছর, 18 বছর ক্ষমতায় থাকবেন বা এই পদে থাকবেন, আপনার কি পরিকল্পনা আছে যে আপনি এই সব সমস্যাগুলি আপনি? আমি প্রথম কথা হলো যে কতদিনের মধ্যে 64টি জেলায় আমি আধুনিক মঞ্চ গড়ে তুলব। কতদিনের মধ্যে? আমরা এটা আমি মনে করি যে সহযোগিতা যদি যথাযথভাবে পাই, আমি আগামী 2 বছরের মধ্যে সব জায়গায়
অ্যাকোস্টিক্স সহ আমি সহযোগিতা মঞ্চ করতে- যথাযথভাবে না পেলে হ্যাঁ সহযোগিতা তো আলটিমেটলি তো যথাযথভাবে যদি এখন না কি পান। করবো? আচ্ছা, আমরা একটু চট্টগ্রামের অবস্থাটা একটু জানি। আহমেদ ইকবাল হায়দারের কাছে জানতে চাইবো যে চট্টগ্রামের মঞ্চ নাটক বা নাট্য চর্চার অবস্থা। চট্টগ্রামের নাট্যচর্চার অবস্থা মানে ঢাকার পরে চট্টগ্রামের অবস্থান সেই হিসাবে অন্য জায়গার তুলনায় ভালো। চট্টগ্রামের যেটা সমস্যা সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। চট্টগ্রামের বিশেষত্ব হচ্ছে চট্টগ্রামের তরুণ সমাজেই থিয়েটার করেছে সেই শুরু থেকে, থিয়েটার ৭৩ থেকে। তো এখন যখন একটি তরুণ বা পড়ালেখা শেষ করে সে যখন যায় ব্যক্তিগত জীবনের অর্থনৈতিক সমস্যায় পড়ে, সে তখন চাকরি বা ইত্যাদি নিয়ে চলে যায়। ঢাকায় যেমন অন্য কিছু করে সে থিয়েটার করতে পারে, সেটা এখানে দেখা সম্ভব না। এটা হচ্ছে সমস্যা। কিন্তু চট্টগ্রামের থিয়েটার অনেক বেশি সজীব। আগে অনেক বেশি ছিল, মাঝখানে একটু স্তিমিত হয়েছিল, এখন আবার সেই জোয়ারটা এসেছে। আহমেদ ইকবাল হায়দার, আপনাকে ধন্যবাদ। আমি একটু সারা আপার কাছে জানতে চাইবো যে আপা, এইটা তো মানে এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মানে আমি মঞ্চে নাটকে লোকও চাই, কিন্তু ওর তো আসলে আর কতদিন, মানে ওর তো চাকরি বাকরি করতে হবে, কোনো না কোনো ভাবে আয় করতে হবে, ছাত্রত্বটা চলে গেলেই ওর বিভিন্ন রকম দায়িত্ব আছে। এটাতে কি করা যায়? আপনারা কিভাবে এটা মোকাবেলা করেছেন? আপনাদের মানে অনেক সময় ব্যস্ত হয়ে পড়েছি অনেকটা। আমার ক্ষেত্রে তো এটা ঘটেছে, গত 10 বছর আমি খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারিনি মঞ্চে। তো যেটা নিজের কাছে নিজে একটা মানে প্রমিস করতে হয় যে আমি মঞ্চই আমার পরিচয়, আমার পরিচয়দাতা হচ্ছে মঞ্চ। এবং আমি যদি ঠিক করে নিই যে আমি সপ্তাহে এত কটা দিন আমি মহড়া করব এবং আমি সেই মহড়া করে এই এত কটা মাসের পরে আমি মঞ্চে নাটক করব, সেটা যদি আমরা নিজেরা নিজেদেরকে প্রমিস করি বা সেইটার ব্যাপারে আমরা অনড় থাকি সেই বিষয়টার ব্যাপারে, তাহলে করা সম্ভব। আমি যদি 4টা দাওয়াতে না যাই, আমি যদি সেই জায়গাটায় মনে করি যে হ্যাঁ ঠিক আছে আমি অফিস থেকে 5টায় বেরিয়ে যাব, তাহলে আমি 7টার সময় কিন্তু ঠিকই মহড়া কক্ষে পৌঁছাতে পারবো। মামুন ভাই, আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইবো যে এই যে আমি এই স্যাক্রিফাইসটা করব, 4টা দাওয়াতে যাব না, এইটার সামাজিক বা রিওয়ার্ডটা কি পুরস্কারটা আমি কি অর্জনটা আমি করতে? এটা আমার জীবন দিয়ে আমি দেখেছি জি, যে এটা না করে যদি আমি থিয়েটারের প্রতি কমিটেড থাকি, তাতে সমাজ আমাকে অনেক ধরনের পুরস্কার দেয়। একটা হচ্ছে যে একটা স্যাটিসফ্যাকশন যে আমি একটা কাজের প্রতি কমিটেড, সেই কাজটি আমি করছি। কিন্তু মামুন ভাই, কতজন বাংলাদেশে মামুনুর রশিদ, সারাজাকে, লিয়াকত আলী লাকী হতে পারবে? এটা তো ধরেন, কিন্তু একটা থিয়েটারে তো আরো অনেক বেশি লোক এবং লাগবে। অনেক বেশি লোক কিন্তু আছে, তা নাহলে আমাদের থিয়েটার চলতো না, আরো বেশি আছে, আগের চলতো চেয়ে না। বেশি আছে। এবং না, সারা যেটা বলছে যে এই স্যাক্রিফাইসটা দরকার আছে, কিন্তু সেই সাথে আমার খেতে হবে, পড়তে হবে, আমার সামাজিক জীবন যাপন করতে হবে। যেমন ধরুন যে আমি থিয়েটার করে চলেছি, এখন আমার একটা বড় সাপোর্ট কিন্তু আমি ভিডিওতে অভিনয় করি। জি, এবং ভিডিওতে অভিনয় করে আমার যে টাকাটা আসে, সেই টাকা দিয়ে আমার সংসার চলে, এবং সেই জন্য আমি থিয়েটারটা করতে পারছি। এখন সেই সুযোগটা হয়তো অনেক অভিনেতার ক্ষেত্রে আসে না, সেটাও একটা বাস্তব অবস্থা। মামুন ভাই যেভাবে এটাকে কন্ট্রোল করতে পারছে, যারা উঠতি নায়ক বা যারা উঠতি অভিনেতা অভিনেত্রী, তারা কিন্তু সবসময় কন্ট্রোল করতে পারে না, তাদের হাতে কমান্ডটাও নাই। কমান্ডটা নাই। যেমন আমি বলেই নি যে আমার যদি রিহার্সেল থাকে এবং আমার শো থাকে, আমি কিন্তু শুটিং করব না, শুটিং এর ডেট নাও তুমি, কিন্তু আমি শুটিং করতে পারবো না, এটা আমি বলেই নি। কিন্তু আজকে একটা ইয়াং ছেলের পক্ষে সেটা বলা সম্ভব না, কারণ তার তো ক্যারিয়ারটাও তৈরি হচ্ছে তার তো ওখানে। ক্যারিয়ার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আবার অনেকের আছে যারা পারে এটা করতে, কিন্তু তারা করছে না, তারা পারে কিন্তু এটা করতে, কিন্তু তারা ওটা করছে না। এই জায়গায় কিন্তু আমাদের ক্ষোভের জায়গাটা তৈরি হয়। যারা পারে তারা করছে না, যারা পারে তারা করছে না। এই সব বিষয়ে সময় করছে না। এই বিষয়ে আবার একটু আলোচনা করবো। আমরা একটু সিলেটের রজতকান্তি গুপ্তের কাছে জানতে চাইবো যে নাটক মঞ্চায়নের জন্য আপনারা সরকারের বা কর্তৃপক্ষের সহযোগিতা কতটা পান, বা আপনারা সমস্যায় বা কি ধরনের সমস্যাগুলিতে আপনি পড়েন? জনাব রজতকান্তি গুপ্ত। ধন্যবাদ। আসলে সিলেটের নাট্যাঙ্গন দীর্ঘদিন ধরে অনেক ভালো একটা জায়গায় আছে। আমরা বিগত 2 বছরের কথা যদি বলি, 2 বছরে প্রায় 12টি মঞ্চ নাটকের প্রায় 30টির মতো প্রদর্শনী হয়েছে। কিন্তু আমাদের এখানকার বড় সমস্যা হলো এখানকার হলটি আমাদের নাটক উপযোগী না। এখানে আধুনিক লাইট কিংবা সাউন্ড নাই।
কিংবা আমরা বারবার সরকারের কাছেও দাবি জানিয়েছি আমাদের জন্য ভালো একটা হল কিংবা নাট্যকর্মীদের মহড়ার জায়গা। এটা একটা বিরাট সমস্যা আমাদের সিলেট অঞ্চলে কিংবা এই মফস্বল শহরে। সিলেট একটা বিভাগীয় শহর, সেখানে নাট্য সংগঠন রয়েছে আমাদের সম্মিলিত নাট্য পরিষদের অধীনে প্রায় 20টি। সেখানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের 2টি সংগঠন এবং ওসমানী মেডিকেল কলেজের একটি সংগঠন আমাদের সাথে রয়েছেন। আমাদের বড় সমস্যাটা হলো মহড়ার সমস্যা। মহড়া কক্ষের অভাব রয়েছে, মহড়া কক্ষ নাই, সেটি একটি বিষয়, এবং আধুনিক মানের কোনো হল নাই। কিন্তু তারপরেও সিলেটের নাট্যাঙ্গনের নাট্যকর্মীরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে ভালো নাটক উপহার দেওয়ার জন্য। বিগত 2 বছরে আমরা যেমন 7-8টি নতুন নাটক করেছি, এবং শিল্পকলা থেকে লাকি ভাই যে উদ্যোগটা নিয়েছেন সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের নাটকের, সেই হিসাবে সিলেটও এমসি কলেজে একটি নাটক করেছে। এটা একটি প্রশংসনীয় উদ্যোগ মুক্তিযুদ্ধের নাটক নিয়ে। তা আমরা মনে করি এখানে লাকি ভাই আছেন, মামুন ভাই আছেন, সারা জাকের আপু আছেন, ওনারা নাট্যাঙ্গনের আমাদের অভিভাবক। ওনারা যদি চেষ্টা করেন অন্ততপক্ষে বিভাগীয় শহরগুলোতে আধুনিক হল যত তাড়াতাড়ি সম্ভব নির্মাণ করা, এবং বিভাগীয় শহরগুলোতে নাট্যকর্মীদের সবচেয়ে বড় যে অসুবিধা, সেখানে মহড়া কক্ষের ব্যবস্থা নাই, আমরা জায়গা পাই না, সেই ব্যাপারটা নিয়ে আমাদের ভাবা উচিত। জি, রজতকান্তি গুপ্তা, আপনাকে ধন্যবাদ। লাকি ভাই নিশ্চয়ই এই বিষয়ে আরেকটু বলবেন। আমি একটা অন্য প্রশ্ন আপনাকে করতে চাই যে আপনি তো এখন একজন কর্মকর্তা, আপনি কি নাটক করাটাকে মিস করেন কিনা একজন অভিনেতা হিসাবে, বা করতে পারেন কিনা? না, আমি মিস করি না, কারণ প্রতি মাসেই আমি অভিনয় করি নাটকে। কারণ অভিনয় না করলে আমার ভাল লাগে না, তো সেটা আমি মিস করি না। আমি নাটকে নির্দেশনাও দিচ্ছি নিয়মিত। যে কথাটি মানে মামুন ভাই শুরু করেছিলেন, আমি একটু শেষ জায়গাটা ফিরে আসতে চাই। সেটি হলো এখন আমাদের যে ভাবনা, এটা মামুন ভাই আমরা একসাথে ভাবছি যে যেটা ভারতে শুরু করেছে সেটি আসলে এখন আমাদের জন্য খুব অপরিহার্য। যদি স্যালারি গ্র্যান্টটা দিয়ে একটি দলকে 50টি দলকে যদি সাপোর্ট দেওয়া যায়, সেখানে নিয়মিত নাট্য অভিনেতা নাট্যকর্মী আমরা যদি 10 জনকেও পাই, এবং একজন কর্মকর্তা বা নির্দেশক, এবং দলটি যদি একটু সাবসিডাইজ হয়। এখন অনুদান আমরা পাচ্ছি, কিন্তু যে অনুদানটা হচ্ছে একটা দলকে যদি মাত্র 30,000 বা 40,000 50,000 টাকা দিই, এটি দিয়ে কিছুই হয় না। হ্যাঁ, সেটি আসলে আমার মনে হয় একটু গভীরভাবে একটু ভাবতে হবে। আমি মনে করি একটা উদ্যোগ যদি আসে, এবং পাশাপাশি কিন্তু যেটা মামুন ভাইও বলেন যে আরএসসি বলি অথবা ব্রডওয়ে থিয়েটার বলি, সেখানে কিন্তু বিভিন্ন ন্যাশনাল কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশন তারা এখানে সাপোর্ট দিচ্ছে। আমাদের কিন্তু এইটা খুব কষ্টের জায়গা। আমাদের 40 বছরে পুঁজির বিকাশ ঘটেছে, অনেক প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু শিল্প সংস্কৃতির ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা কিন্তু আমরা খুব কষ্টের সাথে বলতে হয়, এটি আমরা পাই। সারা আপাকে একটু জিজ্ঞেস করি, সারা আপার সাথে অনেক বড় বড় ব্র্যান্ডের প্রতিদিন অনেক বেশি উঠা বসা, সারা আপা এই সম্পর্কে কেন মঞ্চ নাটক একটি এই সাপোর্টটা পেতে মানে ব্যর্থ হচ্ছে বা পাচ্ছে না? আসলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আন্ডারে যেই ব্যয়টা, সেটা আমাদের দেশে যে মাল্টি ন্যাশনাল হোক আর যাই হোক, তাদের কিন্তু খুব সীমিত ফান্ড আছে। আচ্ছা, তো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আন্ডারে হয়তো অ্যাসিড মারা বা ডোমেস্টিক ভায়োলেন্স বা মানে গৃহে নারীর নির্যাতন, এইসব বিষয়গুলোকে অ্যাড্রেস না করে হয়তো যদি ডিসাইড করে যে আমি মঞ্চ নাটককে সাপোর্ট করব। আমি যদি একটু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি জায়গা থেকে বেরিয়ে আসি, যে একটা ব্র্যান্ড হিসেবে, মার্কেটিং টুল হিসেবে কেন মঞ্চ নাটককে ব্যবহার করা হবে না? কারণ এটা তো ম্যাস মিডিয়া না। ম্যাস মিডিয়া না হোক, সিলেক্টিভ নিশ মিডিয়াতেও তো আপনার অনেক নিশ মিডিয়াতে গেলেও যখন ব্র্যান্ড এসে যুক্ত হয় এটার সাথে, ব্র্যান্ড ভিজিবিলিটি তো অত বেশি পাওয়া যাবে না। কিন্তু যদি এরকম মঞ্চ নাটকটা যদি সত্যি এরকম একটা প্রেস্টিজের জায়গায় থাকতো, যেখানে 200 জন লোক চাইবেন যে এখানে গিয়ে নাটকটা দেখতে, মানে ওই জায়গাটা কেন? 200 জন মানুষকে তো ওরা টার্গেট করছে না। 200 জন মানুষকে অনেক মাল্টিন্যাশনাল টার্গেট করছে, এরকম ইয়াও কিন্তু আছে। আমরা দেখছি যে যদি যখন বেঙ্গলে ধরা যাক একটা আর্ট গ্যালারিতে একটা বিশিষ্ট শিল্পী রবীন্দ্রসঙ্গীত গাওয়া হবে, আমরা দেখছি অনেক ব্যাংক এগিয়ে আসছে, অনেক ব্যাংক হয়তো তাকে সাপোর্ট করছে। এরকম কিন্তু আমরা মঞ্চ নাটকের সময় দেখি না। মঞ্চ নাটকে এটা একজন গায়ককে সাপোর্ট করার যে অর্থ, এবং একটা দলকে পুরো নাটকটাকে মঞ্চে এনে এবং দলের কে সেই সাপোর্টটা আবার একদম ভিন্ন রকম। এবং ইটস অলসো ম্যাটার অফ যে তারা এই সিদ্ধান্তটা নেবে যে হ্যাঁ আমরা মঞ্চ নাটককে সাপোর্ট করব, এবং মঞ্চ নাটক একটা খুব ভালো কাজ দেশের জন্য, এবং সেই
ওরা ইটস অলসো ম্যাটার অফ যে তারা এই সিদ্ধান্তটা নেবে যে হ্যাঁ আমরা মঞ্চনাটককে সাপোর্ট করব এবং মঞ্চনাটক একটা খুব ভালো কাজ দেশের জন্য, এবং সেই ওরা ওদেরকে কিভাবে মানুষ দেখছে রাইট। ওই নাটক সাপোর্ট করলে। আমরা অবশ্য মানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের আর আরেকটা জিনিস যেটা হয়, সরি আমি ইন্টারাপ্ট করছি আপনাকে, আরেকটা জিনিস হয় যে আমরা যারা নাটক করি বা নৃত্য শিল্পী বা সঙ্গীত শিল্পী, আমরা কিন্তু পিছনে ব্র্যান্ড দিয়ে একদম আমাদেরকে একদম ছেয়ে রাখবে এটা কিন্তু আমরা চাই না। কিন্তু যখন ব্র্যান্ড আসে তখন কিন্তু একেবারে মানে একটা নাম বিশাল আকারে সেটা থাকবে, প্রত্যেকটা ফেস্টুনে থাকবে, পাশে উইংসে থাকবে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। সেটা কিন্তু আমরা এই কম্প্রোমাইজটা আমরা করতে চাই না। মামুন ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে আমরা একটা বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে এসে মামুন ভাইয়ের কাছে জানতে হবে যে মামুন ভাই এই বিষয়টির সাথে একমত কিনা। একেবারেই একমত নই, আমার কথা আমি বলবো। তাহলে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে মামুন ভাইকে শুনবো। থাকে অডিয়েন্স হিসাবে তারা সমাজের একটি আলোকিত এবং ক্ষমতাবান এবং গুরুত্বপূর্ণ অংশ, সেখানে ব্র্যান্ডকে পুশ করলে সেটা বোধহয় ভালোই হবে, এটা তার মতামত। তো মামুন ভাই। আচ্ছা, আমি একমত নই কারণে যে এইখানে বাংলাদেশে একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে যারা ব্র্যান্ড ম্যানেজমেন্ট করে বা বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে, তাদের একটু বাংলাদেশের সংস্কৃতি চিন্তা নিয়ে একটা ঝামেলা আছে। যেমন আমার সুযোগ হয়েছে যে বারবার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভদের সাথে কথা বলা, এবং তারা একটা টার্গেট অডিয়েন্স করে এবং তারা সবসময় বলে মাইলেজটা আমি কি পাবো, এই শব্দটা খুব শোনা যায়, মাইলেজটা আমি কি পাবো। এখন এই লোকগুলিকে বোঝানো যায় না যে সংখ্যালঘু বিনোদন, ধরা যাক নাটক একটি সংখ্যালঘু বিনোদন, একেবারে মাইনরিটির একটা এন্টারটেনমেন্ট বা মাইনরিটির ইয়ে, কিন্তু মানুষ কিন্তু আলোকিত হয় নাটক দেখে, এটা কিন্তু সত্যি কথা। এবং আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, প্রথমে যে প্রশ্নটি করেছিলেন যে নাটকের ডিমান্ড আছে কিনা, আমরা 80-র দশকের এবং 70-এর দশক এবং 80-র দশকের এই স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সময় আমাদের যে পথনাটক, এটা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করেছে। এবং আমরা যখনই কোনো সচিবের সঙ্গে দেখা করতে চাই, মন্ত্রীর সাথে দেখা করতে চাই, ইভেন এই ব্র্যান্ড ম্যানেজারদের সাথে দেখা করতে চাই, তারা কিন্তু বলে গেলেই যে স্বাধীনতার পরে তো নাটক একটা বিরাট ব্যাপারে ভাই, আপনারা তো অনেক কিছু করেছেন। কিন্তু যখন স্পন্সরশিপের কথা আসে তখন তারা মাইলেজ খোঁজে, মাইলেজ খোঁজে, ব্র্যান্ড কানেক্ট, এগুলা তো নানান রকম ভাষার হেরফের হতে পারে। ব্যাংকগুলিকে সিএসআর ফান্ড দেওয়া হয়েছে, সিএসআর ফান্ড, এবং সিএসআর ফান্ডে থেকে কিন্তু টাকা একেবারে খুব ইজিলি কিন্তু নাটকে দিতে পারে। কিন্তু অনেক ব্যাংকেরই অনেক ব্যাংকেই সিএসআর ফান্ডের কোনো নাই, তাদের না ইউটিলিটি না, তারা দেবে এমন সব জায়গায় দেবে। মামুন ভাই, আমি যদি বললেন না, মামুন ভাই আমি আপনাকে যদি প্রশ্নটা একটু অন্য দিক থেকে করি, আমি কিছুদিন ওই পারে কাজ করেছি, এখন আমার ঘটনা হচ্ছে যে আমি যদি মনে করি এই জিনিসটা বেশি সংখ্যক দর্শককে টানছে না, এই জিনিসটার কোনো ইমপ্যাক্ট বা অভিঘাত এখন আর নাই, তাহলে আমি কেন আপনার সঙ্গে সেটাতে যাব শুধুমাত্র সংখ্যালঘু বিনোদনের জন্য? থিয়েটারকে সাপোর্ট না, সেটা তো একটা বেনেভোলেন্ট প্রজেক্ট হলো, সিএসআর হলো। আমি সিএসআর এর দৃষ্টিতে জিনিসটা দেখতেই চাচ্ছি না পৃথিবীর কোথাও, মানে থিয়েটার বা থিয়েটার প্রমোটিং কে সিএসআর হিসেবে দেখা হয় না, এটা মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করা হয়। আমাদের এখানে আমরা কেন সিএসআর হিসেবে দেখতে চাবো? রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি 12 বার কিন্তু হয়েছে, দেউলিয়া হয়েছে, 12 বার দেউলিয়া হয়েছে, তারপরে সেটাকে কেন রাখা হচ্ছে? আমরা যদি ঢাকাকে একটা থিয়েটার সেন্টার হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে কি আপনার ট্যুরিজম বাড়বে না, অন্যগুলো বাড়বে না? এগুলো তো চিন্তা করতে হবে। এগুলো চিন্তা করে এখন ধরুন যে থিয়েটারকে প্রমোট করা, আমরা হ্যাঁ অবশ্যই কথা ঠিক যে সেটা আবেদন হারিয়েছে। আবেদনটা কোথায় হারালো? আজকে ধরুন এখানে ইনফরমেশন গ্যাপও আছে অনেক। আজকে মহিলা সমিতি, একটি মহিলা সমিতি ছিল যেখানে 250 থেকে 300 অডিয়েন্স হাউসফুল হলে দেখতে পারত। এখন কিন্তু আমার 3টা হল শুধুমাত্র শিল্পকলা একাডেমি কমপ্লেক্সে, সেইখানে প্রতিদিন দর্শক হচ্ছে, কোথাও কম দর্শক হচ্ছে, কোথাও বেশি দর্শক হচ্ছে। তা আবেদনটা কোথায় হারালো? আমি যে নাটকটি করি রারাং, সেটা যে কোনো দিন দিলে উপচে পড়া দর্শক হয়। এরকম ওদের একটি নাটক আছে বহু বছর ধরে চলছে, সেখানেও প্রচুর দর্শক হয়। ওনাদের নাগরিকের রক্ত করবি যখনই হচ্ছে তখনই দর্শক হচ্ছে। তাহলে দর্শক আবেদনটা কোথায় হারালো? আমার তো মনে হয় যে এখন আরো নাটক করাটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, অনেক অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে, কিন্তু আমি আবেদন হারিয়েছে
এটা আবেদন নিয়ে। হারায়নি, আবেদনও কিন্তু- হারায়নি, দর্শকও হারায়নি। দর্শক না পারলে এত দর্শক কোথা থেকে আসে? যদি এত দর্শক বাড়েই বা দর্শক যদি এটাকে আগ্রহ নিয়ে দেখে, তাহলে আমরা এটাকে মানে আরেকটু ভালো কেস হিসাবে এটা দেখছি না কেন? এইটাই তো আমরা সমস্যা। কিভাবে সেটাই আমি একটা উদাহরণ দিই, আমি কারো নাম উল্লেখ না করে, যে একটা 5 তারা হোটেলে একটা নাটক করা হলো এবং সেখানে হাজার, মানে একটা সিটের দাম মানে হাজারেরও বেশি, 5,000 টাকা। 4,000 টাকা প্রথম দিয়ে শুরু, 3,000, 2,000, 1,000, এবং সেখানে উপচে পড়া দর্শক আসলো। তো এই যে ঘটনাটা ঘটলো, এটা একজন একটা ব্যক্তিগত ইনিশিয়েটিভে তার কোম্পানি থেকে সেই ইনিশিয়েটিভটা নিল। আমি একমাত্র নীতিগত জায়গা থেকে দাঁড়িয়ে আমি নিজেকে বলেছি যে আমার এটা যতই ইন্টারেস্টিং লাগুক, যতই ভালো রিভিউ এটা পাক, আমি যাব না এই নাটক দেখতে। কারণ আমি যখন নাটক করি 100 টাকা 200 টাকার আমার টিকিটের দাম, সেইখানে আমার এত কসরত করতে হয়, মধ্যবিত্তের এত কষ্ট করে সেই নাটক দেখতে হয়, সেখানে আমি একটা 5 তারা হোটেলে আমি কোনো মঞ্চ নাটক দেখবো না। কিন্তু সেটাও ডাইভার্সিটি, না, এটাও মানে- হবেই। মানে, এই এন্টারটেইনমেন্টও হবেই। না, না, তো 5 তারা হোটেলে কেন আমি নাটক দেখবো? না, 5 তারা হোটেলে নাটক মানে আমার শিল্পকলা একাডেমি আছে না? না, কেন এই রক্ষণশীলতা কেন থাকবে যে একটা নাটক হ্যাঁ, যদি সেটা- 5 তারা হোটেলে হয়, পথে হয়, কি অসুবিধা? না, আমি 4,000 টাকা দিয়ে কেন দেখবো? না, সেটা আপনি না, দেখেন সেইটা না। different, কিন্তু কিন্তু দেখার 5 লোক তারা- তো আছে। না, যদি যদি দেখার যদি- লোক আছে, তারা সেটা দেখছে, আছে, তারা তারা আছে, দেখবে। সেটাই আমার প্রশ্ন, যে আমরা বোধহয় মানে আবার আপনার কাছে ফিরে যেতে হয় যে আমরা বোধহয় ঠিক মতো নিজেদেরকে পজিশন করতে পারছি না। আর রারাঙে অনেক দর্শক হতে পারে, কিন্তু আমি জানি যে কিছুটা দর্শক সংকটেও ভুগছে নাটকগুলো। না, কিছু না, নাটক আমি বললাম তো, এটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। এখন 40 বছর হয়ে গেছে নাটকে, দর্শকের চয়েস করে উঠেছে, তাদের এক্সপেকটেশন বেড়েছে। সেই এক্সপেকটেশন যদি আপনি ফুলফিল করতে না পারেন, সেই চ্যালেঞ্জটা নিতে না পারেন, তাহলে মানুষ নাটক দেখবে কেন? এ প্রসঙ্গে একটু বলতে পারি জি, যে জি। আপনার তুরস্কতে একটা সিটি মেয়র একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল আয়োজন করলো। তা আমাদের ইন্টারন্যাশনাল যারা ডেলিগেট তাদেরকে তিনি আমন্ত্রণ জানালেন, তার সঙ্গে একটু বৈঠক করলাম। তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার মেয়র হিসেবে আপনার প্রায়োরিটি সেক্টরগুলো কি কি। তিনি প্রথম যে শব্দটি ব্যবহার করলেন যে আমার সিটির সমস্ত মানুষকে বিনোদন দেয়া, এবং তারা ওই গ্রুপ থিয়েটার বা মানে থিয়েটারের পারফরমেন্স সে পারচেস করে, এবং একটা দলের এই প্রোডাকশনটি 1 বছরে 100টি শো করতে হবে। ওই সিটি মেয়র কিন্তু সেটি আমাদের সেই প্রমোট করছে। এই যেগুলো যে একটা প্রশ্ন আসলো যে এখন মেয়র নাট্যোৎসব হচ্ছে, এটি আমাদের একটা নতুন একটা দিক যে আমরা কয়েকজন মেয়র সাহেবকে দিয়ে মেয়র নাট্যোৎসব আমরা শুরু করিয়েছি। বরিশালে হয়েছে, রাজশাহীর কথা আপনারা শুনলেন, সিলেটে হবে। তো আসলে এই পৃষ্ঠপোষকতাগুলো আসলে সম্প্রসারিত হতে হবে। একটা সিটির 1.5 কোটি মানুষের নির্মল আনন্দের বিনোদনের জায়গাটা কোথায়? শিল্পকলা একাডেমি শুধুমাত্র সেগুন বাগিচা বসে থাকে তার হবে না। উত্তরার মানুষের তার তো অধিকার আছে, শিল্পের সঙ্গে তার সম্পৃক্ততার অধিকার আছে। সেখানে তো সবকিছু হচ্ছে। সিটি মেয়র আছে, সেখানে ওয়ার্ড কমিশনার আছে, তার ভাবনা কি এই আমাদের যে 45% শিশু আছে, শিশু কিশোর, তাদের জন্য কি আছে, বা বিনোদনের জন্য তার ভাবনাটা কি আছে, সেগুলো কিন্তু আমি মনে করি মানে মাননীয় সংসদ সদস্যদের পর্যন্ত এটা ভাবতে হবে। এক সময় খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আসলো যে আসলে আমাদের দেশে যারা শাসক গোষ্ঠী বা রাষ্ট্র বা রাজনীতিবিদ, তাদের দৃষ্টিভঙ্গিটা থিয়েটারের প্রতি কি? রাইট, এটা তো একটা তারা মেইন বেশি কোশ্চেন। এখন যেটা হয়েছে যে থিয়েটারের দিকে না তাকিয়ে টেলিভিশন এবং খেলা, টেলিভিশন এবং খেলা, অনেক বেশি টেলিভিশন এবং খেলা। এবং এই প্রসঙ্গে আমি আরো জানতে চাইবো যে এই মঞ্চ নাটককে এগিয়ে নিয়ে আসার ব্যাপারে ম্যাস মিডিয়া বা গণমাধ্যম, টেলিভিশন, আমরা সাংবাদিকেরা কতটা ভূমিকা রাখছি, আমরা খুব হ্যাপি, কতটা ভূমিকা রাখছি, এটি আরো বিস্তারিত শুনবো। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ঠিক আছে, একটা বিরতি নিচ্ছি। জনাব মামুনুর রশিদ, আপনি বলছিলেন যে আমার সাথে একমত নন। উনি না, সেটা তো সেই আলোচনা শেষ হয়ে গেছে। সেই প্রসঙ্গে শেষ হয়ে একমত, গেছে। সেই আপনি ওই দৃষ্টিভঙ্গির কথা বলছিলেন। হ্যাঁ, এইটা একটা আমরা প্রথম থেকে দেখছি যে নাটকের প্রতি আমাদের যে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রীয় বা যারা এবং আমি যোগ করেছিলাম যে মিডিয়ার দৃষ্টিভঙ্গি, মিডিয়ার দৃষ্টিভঙ্গিটা আমার মনে হয় যে খুবই পজিটিভ।
কারণ আমরা সেই 1972 সাল থেকে যখন নাটক করি তখন এত পত্রিকা ছিল না। সংবাদ পত্রিকার একটা পাতা বেরোতো সপ্তাহে একদিন, ইত্তেফাকের হয়তো একটা পাতা বেরোতো। আমরা অপেক্ষা করতাম সারা সপ্তাহ ওই সংবাদ পত্রিকা কি লেখে। এরপরে যখন পত্রিকাগুলোর প্রিন্ট মিডিয়ার বিকাশ হয়েছে, ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ হয়েছে, এবং ইলেকট্রনিক মিডিয়া আমাদের যথেষ্ট পেট্রোনাইজ করেছে, উৎসাহিত করেছে আমাদের দর্শক যাতে বাড়ে। এই পেট্রোনাইজেশনটা অনেকটা আরোপিত মনে হয় কিনা? না, আমার মনে হয় যে গুরুত্বের দিক থেকে একটা প্রপার জায়গায় আছে। সেই গুরুত্বটা অনেকটাই মানে খুবই মানে ভেগ কিনা, মানে ঠিক ভেগ না, মানে গুরুত্বটা অনেকটা সুপারফিশিয়াল কিনা? না, এটা আমার কাছে মনে হয়নি। মানে যতটা গুরুত্ব পাওয়া উচিত, আমি যতটা গুরুত্ব পাওয়া উচিত আমি মনে করি যে সেই গুরুত্বটা তারা দিচ্ছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে তার জন্য দর্শক কতটা বাড়ছে এই হিসাবটা যদি আমরা করতে চাই তাহলে হয়তো সেই হিসাব মিলবে না, যে একটা এত প্রচার সত্ত্বেও কেন দর্শক আসছে না। সারাপার কাছে জানতে চাইবো যে দর্শক আসার প্রসঙ্গে আমি একটু অন্যভাবে, যে যেহেতু সংবাদ মাধ্যমের কথাটা আসলো, আমরা যে নাটকের রিভিউগুলি পাই সংবাদপত্রে বা আমাদের টেলিভিশনে, সেটা কি খুব মানে কিরকম? একদম রিলায়েবল, একদম রিলায়েবল, এটা একদম টেইলার্ড। যদি তাই হয় তাহলে মিডিয়া সাহায্যটা না, আমি নিউজের কথা বলছি। হ্যাঁ, এইসব না, নিউজ যে দিচ্ছে যে হ্যাঁ নাটক হচ্ছে, এই সংবাদটা দিচ্ছে, এটা এক ধরনের সাপোর্ট, কিন্তু যে রিভিউটা হচ্ছে সেটা যে এতটা ইঞ্জিনিয়ার একদিক থেকে আরেক দিক দিয়ে হচ্ছে যে খুবই রিভিউয়ার তৈরি হয় না আমাদের দেশে। আমাদের দেশে রিভিউ তৈরি হয়নি, রিভিউয়ার তৈরি হয়নি। না, কিছু কিছু মানুষ রিভিউ করে এবং তাদের কাছে মানে ওই আবদারটা আসে যে আমার নাটকটা রিভিউ করে দেন, এবং সে ভালোভাবে লিখে দেয়, কিন্তু পরে দেখা যায় দর্শক গিয়ে তখন ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। এবং আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, যে কহেবীরাঙ্গনা বলে একটি নাটক হয়, আপনি শুনেছেন, খুবই চমৎকার নাটক। তা আমি ওটা রিভিউ লিখেছিলাম বেশ বড় করে একটি পত্রিকায়, বহুল প্রচারিত প্রথম আলোতে। এবং পরে যখন এটা এক্সপেরিমেন্টাল হলে শো হচ্ছে, আমি গিয়েছি দেখতে, দর্শকরা পেছন থেকে বলছে আপনার রিভিউ পরে কিন্তু নাটক দেখতে আসছি, নাটক খারাপ হলে কিন্তু অসুবিধা আছে। ভীষণ ভালো নাটকটা, কিন্তু রিভিউ বলতে আমরা শুধু ভালোটাই শুনি, আমরা কোনোদিন একটা সত্যিকারের আলোচনা আর কি আলোচনা কোনো নাটকের কথা আমি এরকম শুনিনি যেটা একেবারে হয়নি। জি জি, মানে অথচ অনেক নাটক মঞ্চে গেলে দেখা যায় যে একেবারেই হয়নি আসলে। জি, সেজন্য একটা সৎ রিভিউ আমরা পাই কিনা, লাকি ভাই এই সম্পর্কে কিছু বলবেন? না, আসলে স্তুতি, নিন্দা এবং সমালোচনা তিন বিষয়। হ্যাঁ, সেটি সত্যি আমাদের নাটক যেভাবে ধরুন আমরা বলছি যে এগিয়েছে, সেভাবে কিন্তু আমাদের সমালোচনা ধারাটি আমরা তৈরি করতে পারিনি। আর যেটি বারবার আমরা ফিরে আসি দর্শকের কথা, আমার কথাটা হলো 1.5 কোটি 2 কোটি মানুষের শহর, নাটক হচ্ছে শুধুমাত্র একটি জায়গায়, সেগুনবাগিচায়। তো এই উত্তরার দর্শক তারা কি, বা গ্যান্ডারিয়ার দর্শক তারা কি এই সেগুনবাগিচায় এসে নিয়মিত সে নাটক দেখতে পাবে? আমি আবারও বলছি যে লন্ডন সিটিতে বলি যে শতাধিক, সেখানে প্রিন্স থিয়েটার সহকারে যদি ধরি, শতাধিক মঞ্চের নাটক হচ্ছে। তো সেখানে নাটকের মঞ্চগুলো কিন্তু এক জায়গায় হয়, এটা ওটাও কিন্তু নরমাল না, এর বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের 10টা মঞ্চ, অন্তত 10টা 20টা মঞ্চ থাকা উচিত ছিল ঢাকা শহরের ভিতরে। নাটক পাড়া বলে একটা জিনিস বলে সবগুলি সিটিতেই, কিন্তু আবার ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে তারা যদি ইচ্ছা করে, আমরা যেমন উত্তরায় চেষ্টা করেছিলাম, স্কলাস্টিকার একটা হল আছে, কিন্তু ওখানেও আবার সাউন্ডের সমস্যা। না, সেখানে আধুনিক কোনো মঞ্চ নেই। না, মঞ্চ আছে, আবার ইনফ্রাস্ট্রাকচারের কথাটা বারবার কিন্তু ঢাকার বাইরে থেকে স্কলাস্টিকা, যেটা ওরা তো নাটকের মঞ্চ লাগে না, নাটকের জন্য সাউন্ডটা খারাপ। নাটকের জন্য মঞ্চ লাগবে। আসলে বেশ কয়েকটা জিনিস পরস্পরের সাথে সম্পর্কিত, যে ভালো নাটক, ভালো মঞ্চ, ভালো যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা, তারপরে মানুষ ফিরে যেতে পারবে সময় মতো, বাইরে বেরিয়ে একটা মানুষের মাথায় যেন এটা না ঢুকে যে নাটক মানে ও আমাকে তো অনেক কিছু শেখাবে, এরকম একটা যে আমার কথা একটা এমন একজন মেয়র চাই যে মেয়র মনে করবে যে আমার সিটির মানুষকে বিনোদন দিতে হবে। এখন 2টা মেয়র লাগবে, এখন 2টো মেয়র হবে, 2টো হোক, যে করে সিটি মেয়রটা কিন্তু এগিয়ে এসেছে। আমি বলবো আবার, আমি তাদেরকে ধন্যবাদ দেই। হ্যাঁ, যেমন দ্বিতীয় সিটি মেয়র নাট্যোৎসব হলো রাজশাহীতে, তো এইটা যদি সমস্ত মেয়রাই দায়িত্বগুলি নেয়, আমার মনে হয় যে অনেক সমস্যা সমাধান হবে। মামুন ভাই কি জানি বলছিলেন যে মেয়র দিয়ে বা পৌর, না তুমি মেয়র দিয়ে শুধু কি করবে, তোমার তো ধরতে হবে প্রধানমন্ত্রী থেকে। প্রধানমন্ত্রী কিভাবে দেখছেন,
মন্ত্রীরা আমরা পরিষদ কিন্তু কিভাবে দেখছে? হ্যাঁ, তুমি যখন 70 দশকে নাটকের তুমি যখন নাটকের যে অবস্থান ছিল মানে ইন টার্মস অফ প্রেস্টিজ, না এটা মানে সবার চোখে মানে যারা জি যেখানেই আছে এই কথা তো আমরা এখন আছি কিনা সেটা বড় এই কথা স্বীকার করতে হবে। ধরুন আমরা তো জাতীয় নাট্যশালার মতো জাতীয় নাট্যশালা পেয়েছি, একটা কমপ্লেক্স পেয়েছি, অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল হয়েছে, আমাদেরকে যে কোনো ভাবেই হোক সরকারি অনুদান দিতে শুরু করেছে, এগুলোও কিন্তু একটা পজিটিভ দিক। হ্যাঁ, তবে এটাও ঠিক যে এই বর্তমানকে ঘিরে বর্তমানে যে জায়গাটি আছে আসলে নাটকের যে সংকটের জায়গাটা তৈরি হচ্ছে সেখানে আসলে পেশা ভিত্তিক একটি ধারা তৈরি করার জন্য আমরাও শুধু সরকারকে খুব নয় আশা করব যে আসলে একটি পেশাভিত্তিক ধারা, একটি সুস্থ নাটকের ধারা তৈরি হোক, আমরা এতে দেখতে চাই। কারণ এর কোনো বিকল্প নাই, নগর জীবনে কোনো বিনোদন নাই। নগর জীবনের একটি বড় বিনোদন, যেমন সারাপা বলছিলেন যে 70 দশকের পর থেকে একটা বড় বিনোদন হয়েছিল এই মঞ্চ নাটক, এবং এটা অনেক প্রেস্টিজের জায়গাও ছিল। যারা মঞ্চ নাটক করতেন আপনারা নিশ্চয়ই সবাই খুবই খ্যাতির বিড়ম্বনা নানা সময় নানাভাবে পড়েছেন, আমরাও চাই যে এই সময়টা ফিরে আসুক। না, এবং এখন যেটা হচ্ছে যে আমরা কিন্তু শুরু কিন্তু হয়েছে, আমরা 2-3টি দল খুব পেশাভিত্তিক মানে একেবারে পেশাদারিত্ব নিয়ে আমরা অভিনেত্রীদেরকে রেমুনারেশন দিয়ে কিন্তু নাটক করছি। জি, যেমন শিল্পকলা একাডেমিতে আমরা রেপার্টরি থিয়েটার আজকের অনুষ্ঠানে আসার জন্য যারা মামুন রশিদ, সারা জাকের এবং জনাব লিয়াকত আলী লাকি, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।